হ্যালো বন্ধুরা, আজকে আমি অ্যান্টিসিডেন্টের একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। অনেক বন্ধুই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার অ্যান্টিসিডেন্ট নিয়ে একটা ক্লাস চাই। সেই অনুরোধ রাখার জন্যই কিন্তু এই ক্লাস। এর পূর্বে রিলেটিভ প্রোনাউন সিরিজে অ্যান্টিসিডেন্ট নিয়ে অনেক কিছু বলা হয়েছে। সেখানে অ্যান্টিসিডেন্ট কীভাবে ব্যবহার হয়, অ্যান্টিসিডেন্টের প্রয়োজনীয়তাটা কি, সব আলোচনা করছি। আজকেও আবারও বলছি, অ্যান্টিসিডেন্টের এই ক্লাসে আমরা জানবো অ্যান্টিসিডেন্ট কেন বাক্যে প্রয়োগ করতে হয়, অ্যান্টিসিডেন্ট কিভাবে বাক্যে প্রয়োগ করতে হয়, অ্যান্টিসিডেন্ট কথায় বাক্যের মধ্যে অবস্থান করে, এই সবগুলোই জানবো। তার আগে জানি অ্যান্টিসিডেন্ট কাকে বলে। অ্যান্টিসিডেন্ট হলো বিশেষ ওয়ার্ড বা ফ্রেজ অথবা ক্লজ যা ঠিক তার পরবর্তী কোনো প্রোনাউনকে নির্দেশ করে। এরপর আমরা এই উদাহরণগুলো আলোচনা করলেই বুঝতে পারবো বাক্যে কিভাবে অ্যান্টিসিডেন্টের প্রয়োগ হয়। প্রথম উদাহরণটাতে কি দেখছি, আই শ দ্য বয় হু দ্যাট অন দ্য ডেস্ক। দুটো অংশ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা ডেফিনেটলি রিলেটিভ ক্লজ হবে। ওকে, এরপর এক্ষেত্রে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পাচ্ছি। এরপর এই হু বা দ্যাট কাকে নির্দেশ করছে? এই অবজেক্টকেই নির্দেশ করছে, যা পরবর্তী ক্ষেত্রে বাক্যের সাবজেক্টের ভূমিকা গ্রহণ করছে। কি বলছি? যা পরবর্তী ক্ষেত্রে বাক্যের সাবজেক্টের ভূমিকা গ্রহণ করছে। এই হু বা দ্যাট এই শব্দ দুটোকে আমরা কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেশন স্থাপন করছে কার সাথে? পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের সাথে একটা সম্পর্ক দেখাচ্ছে বাক্যের দ্বিতীয় অংশের। এবং এক্ষেত্রে এই হু বা দ্যাট সরাসরি সাবজেক্টের ভূমিকা গ্রহণ করেছে। তাহলে হু বা দ্যাট যেমন আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন, এগুলো আবার কনজাংশনেরও ভূমিকা গ্রহণ করে। তাহলে একটা ওয়ার্ডের বাক্যের ভূমিকা বিভিন্ন রকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আরো কি লক্ষ্য করলাম যে রিলেটিভ প্রোনাউন অথবা অ্যান্টিসিডেন্টের প্রয়োগ মূলত আমরা কোথায় পাবো? রিলেটিভ ক্লজের ক্ষেত্রে, বা আমরা অনেক সময় বলে থাকি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে। দ্বিতীয় বাক্যে দে হেল্প দ্য গার্ল, এটা ডেফিনেটলি প্রিন্সিপাল ক্লজ। এক্ষেত্রে দি গার্ল অবজেক্ট, হুম উই অল লাভ। আমরা প্রথম বাক্যে হুয়ের প্রয়োগ পেয়েছি, এক্ষেত্রে হুম এই রিলেটিভ প্রোনাউনটা প্রয়োগ পাচ্ছি। আর এটা ডেফিনেটলি সাব ক্লজ। এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সাবজেক্ট পাচ্ছি, এটা ডিফারেন্ট সাবজেক্ট, তাই তো? এর অনুযায়ী ভার্ব বসেছে। ওকে, এই হুম এক্ষেত্রে অবজেক্টিভ কেসে রয়েছে। কি বললাম? এই হুমটা এক্ষেত্রে অবজেক্টিভ কেসে রয়েছে। কিরকম? দে হেল্প এ গার্ল উই অল লাভ হার। কি বলছি? উই অল লাভ হার। এক্ষেত্রে যদি উই অল লাভ হার, এই হারটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে এই হারটা সরাসরি উঠে গিয়ে তার জায়গায় হুম চলে এলো। দি গার্লটা প্রথমেই উল্লেখ করা আছে, তাহলে অবজেক্টিভ কেসে বসলাম। এক্ষেত্রে দি গার্ল কি হচ্ছে? অ্যান্টিসিডেন্ট। আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, রিলেটিভ প্রোনাউনের নিজস্ব কোনো পার্সেন্ট বা নাম্বার হয় না। রিলেটিভ প্রোনাউনের পার্সেন্ট বা নাম্বার নির্ভর করবে তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের উপর। কি বললাম? তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্টের উপর। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি? দিস ইজ মোহন হুজ বাইক আই ইউজ রেগুলারলি। প্রিন্সিপাল ক্লজ। এই হুজ বাইক, এখানে হুজ কাকে ইন্ডিকেট করছে? মোহনকে। তাহলে এই মোহন এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট। এক্ষেত্রে দি গার্ল, দি বয়, এগুলোকে ফ্রেজ বলছিলাম। এক্ষেত্রে একটা মাত্র ওয়ার্ড, তাই এটা ডেফিনেটলি একটা ওয়ার্ড। এবং এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজে বলে আছে। ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট ভার্ব। ওকে, কিন্তু যদি সাবজেক্ট রূপে বসে রিলেটিভ প্রোনাউন, তাহলে আর অন্য সাবজেক্টের দরকার হয় না, কারণ সেটা নিজেই সাবজেক্ট। 4 নম্বর বাক্যটাতে কি দেখছি? উই উইল হেল্প দিস বয়, আমরা এই ছেলেটাকে সাহায্য করব। ডেফিনেটলি এটা প্রিন্সিপাল ক্লজ। এরপর হু উই ফিল ইজ ভেরি স্টুডিয়াস। এই উই ফিল এটাকে যদি আমরা বাক্য থেকে সেপারেট করে দিই, বাক্যের অর্থের চেঞ্জ হবে না। এক্ষেত্রে এই হু পরবর্তী ক্ষেত্রে সাবজেক্টের ভূমিকা গ্রহণ করেছে,
এবং ডেফিনেটলি রিলেটিভ প্রোনাউন কনজাংশন বলতে পারি, এবং এই অংশটা রিলেটিভ ক্লজ। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট কে? দিস বয়। তাহলে এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট কি পেলাম? দিস বয়। এবং উই ফিল, এটা ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট ভার্ব। এই হু এক্ষেত্রে সাবজেক্টের ভূমিকা গ্রহণ করেছে, ভার্বটা এক্ষেত্রে এসেছে, এবং এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হবে কার উপর নির্ভর করবে? আমি কি বলেছি? এই অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার আছে, তাই সিঙ্গুলার ভার্ব ব্যবহার হচ্ছে। পরের বাক্যটা দেখছি, দ্য কার দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ ভেরি কস্টলি। তাহলে দি কার, তারপরে রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে এই দি কার এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট। কি বললাম? দি কার এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট। আই বট ইয়েস্টারডে একটা অংশ, দ্যাট আই বট ইয়েস্টারডে একটা অংশ, দ্য কার ইজ ভেরি কস্টলি। তাহলে দ্য কার ইজ ভেরি কস্টলি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট আই বট ইয়েস্টারডে এটা হচ্ছে সাব ক্লজ। ওকে, এবং এখানে অ্যান্টিসিডেন্ট কে? দি কার। আর দ্যাট দেওয়া আছে মানেই বুঝতে হবে যে স্পিকারের অনেকগুলো কার আছে, তার মধ্যে যেটা সে গতকাল কিনেছিল ইজ ভেরি কস্টলি। এরপর আমরা দ্যাটের পরিবর্তে আমরা যদি একটু কমা দিয়ে দিলাম, তখন আর দ্যাট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব। এক্ষেত্রে হুইচ ব্যবহার করে দেওয়ার সাথে সাথে বাক্যের অর্থের পরিবর্তন হচ্ছে। যখন দ্যাট থাকছে তখন রেস্ট্রিকটিভ, কমা দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে দ্যাট নেই, হুইচ ব্যবহার হয়েছে এবং কমা দেওয়া হয়েছে নন রেস্ট্রিকটিভ। এক্ষেত্রে স্পিকারের একটাই কারের কথা বলা হয়েছে, দ্বিতীয় কারের কথা বলা হয়নি। আবার এটাকে আমরা এখানেও কমা প্রয়োগ করে বাক্যটা লিখতে পারি। এরপরের উদাহরণটা দেখছি, দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ, দুটো সাবজেক্ট কি পাচ্ছি? দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ। এক্ষেত্রে মানুষ এবং প্রাণী একসাথে আছে। এইরকম মানুষ এবং প্রাণী যদি অ্যান্টিসিডেন্ট রূপে বাক্যে ব্যবহার হয় একসাথে, তার পরের ঠিক রিলেটিভ প্রোনাউনটা ডেফিনেটলি দ্যাট হবে। কি বললাম? রিলেটিভ প্রোনাউনটা দ্যাট হবে যদি মানুষ এবং প্রাণী একসাথে বোঝায়। তাহলে এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট কে? দি ম্যান অ্যান্ড দ্য ডগ that were walking on the road were saved by Rahul। তাহলে যেহেতু দুজন বোঝাচ্ছে, প্লুরাল ভার্ব। আমি এর পূর্বেই বলেছি রিলেটিভ প্রোনাউনের নিজস্ব কোনো পার্সন বা নাম্বার হয় না, অ্যান্টিসিডেন্টের উপরেই নির্ভর করে পরবর্তী ক্রিয়াপদটা প্রয়োগ হয়। তাহলে দি ম্যান অ্যান্ড দি ডগ দুজনকে বোঝাচ্ছে, প্লুরাল, তাই এখানে প্লুরাল ভার্ব। তাহলে দ্যাট ওয়ার ওয়াকিং অন দ্য রোড, এই অংশটাকে আমরা কি করব? সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য ম্যান অ্যান্ড দ্য ডগ ওয়ার সেভড বাই রাহুল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। লাস্ট উদাহরণটা দেখছি, রাহুল প্রেজেস আদার্স ফর হিজ সাকসেস, পুরোটাই একটা ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। এই পুরো ক্লজটাই কিন্তু অ্যান্টিসিডেন্টের ভূমিকা গ্রহণ করেছে। পুরো ক্লজটা যখন অ্যান্টিসিডেন্টের ভূমিকা গ্রহণ করবে, সেক্ষেত্রে যদি আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, সেই রিলেটিভ প্রোনাউনটা ডেফিনেটলি হুইচ হবে। আর যদি ম্যান এবং অ্যানিমেল একসাথে থাকে, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটা দ্যাট হবে। তাহলে এক্ষেত্রে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এটা হচ্ছে সাব ক্লজ। এবং এই পুরো ক্লজটাই বা পুরো প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে এক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? যে অ্যান্টিসিডেন্ট কিভাবে বাক্যে প্রয়োগ হয়, অ্যান্টিসিডেন্ট কিভাবে আমরা বাক্যে প্রয়োগ করে একটা বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে পারি। কারণ এই প্রত্যেকটা বাক্যই কমপ্লেক্স সেন্টেন্স, কারণ প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। এবং আমরা এই বাক্যগুলো থেকে বুঝতে পারলাম যে অ্যান্টিসিডেন্ট বাক্যে কি রকম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ। আমার এই ক্লাস ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং যদি মনে হয় এই ক্লাস আপনার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে, তাহলে প্লিজ শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।